আমার নাম অনির্বাণ। পেশায় আমি একজন ভূতত্ত্ববিদ। পৃথিবীর কঠিনতম, দুর্গম স্থানগুলোর রহস্য ভেদ করাই আমার নেশা এবং পেশা। সেই সূত্রেই আজ আমি এক সুদূর, জনমানবহীন প্রান্তরে এসে পড়েছি, উত্তর কানাডার বিস্তীর্ণ, বরফ ঢাকা তুন্দ্রা অঞ্চল। এখানে দিগন্তজোড়া সাদা স্তব্ধতার মাঝে একটি পরিত্যক্ত খনি অঞ্চলের ভূতাত্ত্বিক সমীক্ষা চালাতেই আমার এই আগমন। শীতের তীব্রতা এখানে হাড়ের মজ্জা পর্যন্ত কাঁপিয়ে দেয়। দিনের আলোও যেন কেমন ফ্যাকাসে, নিষ্প্রাণ। চারদিকে শুধু বরফ আর পাথরের রুক্ষস্তূপ। নিকটতম জনবসতি এখান থেকে কয়েকশো কিলোমিটার দূরে। আমার অস্থায়ী আবাস খনির শ্রমিকদের পুরনো, জীর্ণ কুঁড়েঘর। বিদ্যুৎ নেই, নেই কোনো আধুনিক সুযোগ সুবিধা। একমাত্র সঙ্গী আমার স্যাটেলাইট ফোন, যার সিগন্যালও মাঝে মাঝে বিশ্বাসঘাতকতা করে। প্রথম কয়েকটা দিন কাজটা বেশ মসৃণভাবেই চলছিল। আমি পাথর সংগ্রহ করছিলাম, নোট নিচ্ছিলাম, আর মাঝে মাঝে স্যাটেলাইট ফোনে বাড়ির লোকের সাথে কথা বলছিলাম। কিন্তু ধীরে ধীরে একটা অস্বস্তিকর অনুভূতি আমার মধ্যে দানা বাঁধতে শুরু করল। মনে হতো যেন কেউ আমার ওপর নজর রাখছে, যদিও আশেপাশে কোথাও কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই। একদিন সন্ধ্যায়, যখন দিনের আলো প্রায় নিভে গেছে, কুঁড়েঘরের বাইরে আমি অদ্ভুত একটা শব্দ শুনতে পেলাম। প্রথমে মনে হলো যেন বাতাস বইছে, কিন্তু বাতাসের কোনো চিহ্ন তো নেই। শব্দটা আরও স্পষ্ট হল, চাপা গোঙানির মতো, যেন কেউ যন্ত্রণায় কাতরাচ্ছে। আমি টর্চলাইট হাতে বাইরে বেরিয়ে এলাম। চারদিকে জমাট বাঁধা অন্ধকার, আর বরফের স্তূপ ছাড়া কিছুই দেখতে পেলাম না। শব্দটাও থেমে গেল। আমি নিজের মনকে শান্ত করার চেষ্টা করলাম। হয়তো কোনো বুনো জন্তু আশেপাশে ঘুরঘুর করছিল, কিন্তু সেই গোঙানির আওয়াজে একটা গভীর অমানবিক কষ্ট মিশেছিল, যা কোনো পশুর ডাক হতে পারে না। পরের কয়েক রাতে সেই শব্দটা ফিরে ফিরে আসতে লাগল, কখনো দূরে, কখনো মনে হতো যেন ঠিক দরজার বাইরে কেউ দাঁড়িয়ে কাঁদছে। আমার রাতের ঘুম হারাম হয়ে গেল। একা এই জনশূন্য প্রান্তরে সেই রহস্যময় কান্না আমার স্নায়ুতে ক্রমাগত চাপ সৃষ্টি করতে লাগল। একদিন দুপুরে, যখন আমি খনির ভেতরের একটি পরিত্যক্ত সুড়ঙ্গে প্রবেশ করেছিলাম, তখন আমার মনে হল যেন কেউ আমার নাম ধরে ফিসফিস করে ডাকছে। সুড়ঙ্গের ভেতরের ঠান্ডা, স্যাঁতসেঁতে বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। আমি টর্চলাইটের আলো চারদিকে ঘোরালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। আমার শরীর হিম হয়ে গেল। এ তো শুধু মনের ভুল হতে পারে না। এরপর থেকে ঘটনাগুলো আরও ভয়াবহ রূপ নিতে শুরু করল। রাতে, যখন আমি কুঁড়েঘরের একমাত্র ঘরে আলো জ্বালিয়ে কাজ করতাম, হঠাৎ মনে হতো যেন কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। ঘাড়ের কাছে একটা ঠান্ডা স্রোত অনুভব করতাম, যেন কেউ নিঃশ্বাস ফেলছে। দ্রুত ঘুরে দেখলে কিছুই থাকত না, শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। এক রাতে আমি স্বপ্নে দেখলাম যেন বহু বছর আগের এক শীতের রাতে এই খনিতে কাজ করা শ্রমিকরা ভয়াবহ এক দুর্ঘটনায় মারা গিয়েছিল। তাদের আর্তনাদ, তাদের শেষ মুহূর্তের আতঙ্ক, সব যেন জীবন্ত হয়ে আমার চোখের সামনে ভেসে উঠল। ঘুম ভেঙে গেল আমার, সারা শরীর ঘামে ভেজা। সেই চাপাগোঙানির শব্দটা যেন আরও তীব্র হয়ে আমার কানের কাছে বাজতে লাগল। আমি বুঝতে পারছিলাম, এখানে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। এই পরিত্যক্ত খনি অঞ্চলের বাতাস যেন বহু বছর আগের কোনো মর্মান্তিক ঘটনার বিষাক্ত স্মৃতি ধারণ করে রেখেছে, আর সেই স্মৃতিগুলো ধীরে ধীরে আমাকে গ্রাস করতে শুরু করেছে। আমার মনে ভয় আর উদ্বেগের সাথে সাথে একটা চাপা কৌতূহলও জন্মাল। কি ঘটেছিল এখানে? কারা ছিল সেই শ্রমিকরা? কেন তাদের আত্মা আজও এই জনশূন্য প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে? একদিন কুঁড়েঘরের পেছনের দিকে জঙ্গলের ধারে আমি একটা পুরনো, মরচে ধরা ডায়েরি খুঁজে পেলাম। ডায়েরিটা একজন খনি শ্রমিকের লেখা, নাম তার ইলিয়াস। পাতাগুলো হলুদ হয়ে গেছে, কালি প্রায় মুছে গেছে, তবুও আমি বহু কষ্টে তার লেখা পড়তে শুরু করলাম। ইলিয়াস লিখেছিল, এই খনিতে কাজ করাটা ছিল তাদের কাছে এক জীবন্ত নরক। হাড়ভাঙা খাটুনি, সামান্য মজুরি, আর তার ওপর খনির মালিকের অকথ্য অত্যাচার। দিনের পর দিন, মাসের পর মাস তারা মাটির নিচে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করত, শুধু একটু ভালোভাবে বাঁচার আশায়। ডায়েরির শেষ কয়েকটা পাতায় এক ভয়াবহ দুর্ঘটনার বর্ণনা ছিল। খনির একটি অংশ ধসে পড়ে বহু শ্রমিক চাপা পড়ে মারা যায়। মালিকপক্ষ সেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, নিখোঁজ শ্রমিকদের পরিবারের কাছে মিথ্যে খবর পাঠায়। ইলিয়াস লিখেছিল, সেই চাপা পড়া শ্রমিকদের আত্মা শান্তি পায়নি, তারা প্রতিশোধের জন্য ঘুরে বেড়ায়। ডায়েরিটা পড়তে পড়তে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। সেই রাতে আমি যে গোঙানির শব্দ শুনেছিলাম, স্বপ্নে যে ভয়াবহ দৃশ্য দেখেছিলাম, সব যেন একসূত্রে বাঁধা পড়ে গেল। এই পরিত্যক্ত খনি অঞ্চল আসলে এক বিশাল, নীরব কবরস্থান। আর সেই মৃত শ্রমিকদের আত্মা
আজও তাদের অপমৃত্যুর যন্ত্রণা নিয়ে এখানে বন্দী হয়ে আছে। এরপর থেকে আমার প্রতিটি মুহূর্ত আতঙ্কে কাটতে লাগল। কুঁড়েঘরের চারপাশের অন্ধকার যেন আরও ঘন, আরও ভয়ঙ্কর মনে হতে লাগল। মনে হতো যেন সেই মৃত শ্রমিকদের ঠান্ডা, অদৃশ্য হাত আমার দিকে বাড়ছে। রাতের নিস্তব্ধতা তাদের চাপা আর্তনাদে ভরে উঠত। একদিন রাতে, যখন বাইরে তুমুল ঝড় বইছে, কুঁড়েঘরের দরজাটা হঠাৎ খুলে গেল। তীব্র বাতাস আর বরফের কুচি ঘরে ঢুকতে লাগল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে দরজাটা বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু মনে হলো যেন ভেতর থেকে কেউ দরজাটা ধরে রেখেছে। আমি প্রাণপণে ধাক্কা দিলাম, কিন্তু দরজাটা এক চুলও নড়ল না। হঠাৎ ঘরের কোণে আমি একটা আবছা ছায়া দেখতে পেলাম। ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল, একজন মানুষের অবয়ব, কিন্তু তার মুখটা অন্ধকারে ঢাকা। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হল না। সেই ছায়া ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগল। তার শরীর থেকে একটা হিমশীতল বাতাস বের হচ্ছিল, যা আমার হাড়ের মজ্জা পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। আমি পিছিয়ে যেতে লাগলাম, যতক্ষণ না আমার পিঠ ঘরের ঠান্ডা দেওয়ালে ঠেকল। ছায়াটা আমার একদম কাছে এসে দাঁড়াল। আমি তার উপস্থিতি স্পষ্ট অনুভব করতে পারছিলাম, একটা ঠান্ডা, ভারী, অশুভ শক্তি। মনে হচ্ছিল যেন আমার শরীরের সমস্ত রক্ত জমে যাচ্ছে। হঠাৎ সেই ছায়াটা তার হাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে এল। আমি চোখ বন্ধ করে ফেললাম। ভয়ে আমার সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগল। মনে হল যেন আমার জীবনের শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে। কিন্তু কিছুক্ষণ পর কিছুই ঘটল না। আমি ধীরে ধীরে চোখ খুললাম। ঘরের কোণে সেই ছায়াটা আর নেই। দরজাটা তখনও খোলা, ঝড়ো বাতাস ঘরে ঢুকছে। আমি হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। কি ঘটেছিল? এটা কি আমার মনের ভুল ছিল, নাকি সত্যিই কোনো অশরীরী শক্তি আমার সামনে এসেছিল? সেই রাতের পর থেকে আমার ভয় আরও কয়েকগুণ বেড়ে গেল। আমি বুঝতে পারছিলাম এখানে আর এক মুহূর্তও থাকা নিরাপদ নয়, কিন্তু প্রবল তুষারঝড়ের কারণে বাইরে বের হওয়ারও কোনো উপায় ছিল না। আমি সেই কুঁড়েঘরে বন্দী হয়ে রইলাম, প্রতিটা মুহূর্ত ভয় আর উদ্বেগে গুনতে লাগলাম। একদিন সকালে ঝড় একটু কমল, আকাশ কিছুটা পরিষ্কার হল। আমি আর দেরি না করে আমার সরঞ্জাম গুছিয়ে নিলাম। স্যাটেলাইট ফোনটা হাতে নিলাম। আশ্চর্য, সিগন্যাল পাওয়া যাচ্ছে। দ্রুত আমার অফিসের সাথে যোগাযোগ করলাম এবং আমার পরিস্থিতির কথা জানালাম। তারা দ্রুত উদ্ধারকারী দল পাঠানোর আশ্বাস দিল। উদ্ধারকারী দলের জন্য অপেক্ষা করার সময়টা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল যেন সেই অশরীরী শক্তিগুলো আবার ফিরে আসবে। সামান্য আওয়াজেই আমি চমকে উঠতাম। রাতের অন্ধকার আমার কাছে সাক্ষাৎ যমদূতের মতো মনে হতো। অবশেষে ৩ দিন পর উদ্ধারকারী দল এসে পৌঁছাল। তাদের দেখে আমি যেন নতুন জীবন ফিরে পেলাম। তড়িঘড়ি আমি সেই অভিশপ্ত জায়গা ত্যাগ করলাম। কানাডা থেকে ফিরে আসার পর অনেক দিন পর্যন্ত আমি সেই ভয়াবহ অভিজ্ঞতার ধাক্কা সামলাতে পারিনি। রাতের ঘুম আমার চিরতরে হারিয়ে গিয়েছিল। সামান্য ঠান্ডা বাতাসও আমার গায়ে কাঁপুনি ধরিয়ে দিত। সেই চাপাগোঙানির শব্দ আজও মাঝে মাঝে আমার কানে বাজে। আমি জানি না উত্তর কানাডার সেই পরিত্যক্ত খনি অঞ্চলে আমি যা দেখেছিলাম, যা অনুভব করেছিলাম, তা কি শুধুই আমার মনের ভুল ছিল, নাকি সত্যিই কোনো অশরীরী শক্তির আনাগোনা ছিল সেখানে? তবে একটা জিনিস আমি নিশ্চিত, সেই জনমানবহীন, বরফ ঢাকা প্রান্তরের নীরবতা আসলে বহু বছর আগের এক মর্মান্তিক আর্তনাদকে বুকে চেপে রেখেছে। আর সেই আর্তনাদ আজও সেই অঞ্চলের বাতাসে ঘুরে বেড়ায়, একা, অসহায় পথিকদের মনে ভয় আর আতঙ্ক সৃষ্টি করে। সেই ঘোর আঁধারের দেশে একাকী রাতের আর্তনাদ আমার জীবনের এক দুঃসহ স্মৃতি হয়ে চিরকাল থেকে যাবে। সেই উত্তরের প্রদেশের নীরবতা যেন আজও আমার রক্তে হিমেল স্রোত বইয়ে দেয়।